Dear students, welcome you once again to my online class. দেখো, আজ একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস আমি নিতে চলেছি এবং ক্লাসটি হলো অবশ্যই একাদশ শ্রেণীর। এবং একাদশ শ্রেণীর আজ আমরা বাংলার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিড়াল প্রবন্ধটি আমি প্রত্যেকটা লাইন বাই লাইন বা প্রত্যেকটা পংক্তির ব্যাখ্যা প্রদান করব এবং সঙ্গে সঙ্গে এখান থেকে যে সমস্ত তোমাদের এমসিকিউ হতে পারে সেই সব এমসিকিউগুলো আমরা লিখিয়ে দেব। কিন্তু প্রথমে আমরা এই বিড়াল প্রবন্ধটি সম্পর্কে একটু বলবো এবং তার প্রত্যেকটা পংক্তির ব্যাখ্যা প্রদান করব এবং তারপর আমরা পরের ক্লাসে ওই এমসিকিউগুলো লিখিয়ে দেব। এসো আর দেরি না করে আমরা ক্লাসে ঢুকে পড়ি। দেখো, এই বিড়াল প্রবন্ধটি হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর নামক যে প্রবন্ধমালাটি আছে তার একাদশ সংখ্যক প্রবন্ধ এবং এটি 1875 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্রের যে বঙ্গদর্শন পত্রিকা ছিল সেই পত্রিকাতেই এই বিড়াল প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল। এখন এই বিড়াল প্রবন্ধটি পাঠ করার আগে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে দু একটা কথা বলে নেব। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন সম্পূর্ণ সাহিত্যিক। সম্পূর্ণ সাহিত্যিক মানে প্রকৃত অর্থে আমরা সাহিত্যিক বলতে যা বুঝি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু ছিলেন তাই। তিনি সাহিত্যকে সমাজের দর্পণ বলে মনে করতেন। স্বাভাবিকভাবেই সমাজে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোকে তিনি তার সাহিত্যকর্মের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতেন। তিনি কোনোদিনই পাঠক পাঠিকার ওই দুপুরবেলা ঘুম আনানোর জন্য কোনো সাহিত্যকর্ম বা চটুল প্রেমের গল্প এরকম তিনি কোনোদিন রচনা করেননি। তিনি ছিলেন খুব গঠনমূলক, সংস্কারমূলক। সমাজের যেখানে যত অন্যায় অবিচার সেগুলো তিনি সংশোধন করতে চেয়েছিলেন, সংস্কার করতে চেয়েছিলেন। একজন চিকিৎসক যেমন, শল্য চিকিৎসক যেমন রোগীর দেহে অস্ত্রোপচার করে তাকে সুস্থ করে তোলেন, ঠিক তেমনিভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও তৎকালীন সমাজে যে সমস্ত ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি ছিল সেগুলো তিনি তার সাহিত্যকর্মের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতেন এবং সেগুলি যথোপযুক্তভাবে সংস্কারের চেষ্টা করতেন। এই কমলাকান্তের দপ্তরের এই বিড়াল প্রবন্ধটিতে তার কোনো ব্যতিক্রম কিন্তু ঘটেনি। আসলে তিনি যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন তখন আমাদের এই ভারতীয় সমাজে একটা চূড়ান্ত অসাম্য ছিল। একদিকে ছিল বিত্তশালী শ্রেণী, আর একদিকে ছিল বিত্তহীন শ্রেণী। ওই বিত্তশালী শ্রেণীদের কোনো ধরনের অভাব ছিল না, তাদের কোনো ধরনের অভাব ছিল না। চর্বচস্য লেচ্ছ পেয় সব কিছুই তাদের ছিল। আর অন্যদিকে বিত্তহীন দরিদ্র ব্যক্তিরা, তাদের কিছুই ছিল না। ফলে এই অসাম্যজনিত কারণে সমাজের এক শ্রেণীর মানুষ, অর্থাৎ ওই বিত্তশালী শ্রেণীর মানুষেরা সুখ ভোগ করত, আর বিত্তহীন বা দরিদ্র মানুষেরা মোটেই সুখ ভোগ তো দূরের কথা, তাদের দুবেলা দুমুঠো অন্নের সংস্থান হতো না, নিজেদের পেট পূরণ করতে পারত না। পেটের জ্বালায় তাদের নানা ধরনের অসাধু কাজে লিপ্ত হতে হতো, চুরি করতে হতো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গল্পের মধ্যে, এই প্রবন্ধের মধ্যে দিয়ে সেই সামাজিক অসাম্যের দিকটিকে তুলে ধরেছেন। প্রসঙ্গত বলে রাখি, আমরা সাধারণত কার্ল মার্কসকে একজন বিখ্যাত সমাজতন্ত্রবিদ বলে জানি, গোটা পৃথিবী জানে। কিন্তু আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমি মনে করি
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার এই বিড়াল প্রবন্ধের মধ্যে দিয়ে যে চিন্তাধারা ব্যক্ত করেছেন তা কিন্তু কার্ল মার্কসের ওই সমাজতান্ত্রিক চিন্তাধারার চেয়ে কোনো অংশেই কম নয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও কিন্তু এই ধনী আর দরিদ্রের এই যে ব্যবধান, এটা মনে মনে মেনে নিতে পারেননি। এই যে বিত্তশালী শ্রেণীদের শোষণ বিত্তহীনদের ওপর, এটাকে তিনি মানতে পারেননি। তাই আমরা এই বিড়াল প্রবন্ধে দেখব যে তিনি সেই অসাম্যের প্রতি ইঙ্গিত করেছেন এবং একই সঙ্গে সেই অসাম্যকে দূর করে একটা সামাজিক সমতা স্থাপনের ইঙ্গিতও তিনি দিয়েছেন তার এই বিড়াল প্রবন্ধের মধ্যে দিয়ে। অর্থাৎ একটা সমাজতান্ত্রিক চিন্তাধারা, বৈষম্য দূর করে সমাজে সাম্য স্থাপনের চিন্তাধারা তার এই প্রবন্ধটির মধ্যে দিয়ে ব্যক্ত হয়েছে। এখানে আমরা মূলত এই প্রবন্ধটির মধ্যে আমরা মূলত দুটি চরিত্র দেখব, একটি হলো বিড়াল এবং অন্যটি হলো আফিংখোর কমলাকান্ত। আফিংখোর কমলাকান্ত বলতে এখানে বঙ্কিমচন্দ্র স্বয়ং নিজেকে আফিংখোর কমলাকান্ত হিসেবে সাজিয়েছেন। আর এখানে বিড়াল হলো দরিদ্র শ্রেণীর প্রতিনিধি, সমাজে যারা দরিদ্র বিত্তহীন তাদের প্রতিনিধি হলো বিড়াল, আর কমলাকান্ত হলো ওই বিত্তশালীদের প্রতিনিধি বা ধনী ব্যক্তিদের প্রতিনিধি। কমলাকান্তের এখানে কমলাকান্তের উদ্দেশ্য হলো সমাজের যে অসাম্যটা আছে, বা আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উদ্দেশ্য হলো এখানে সমাজে যে অসাম্য আছে, ধনী দরিদ্রের যে বৈষম্য আছে, সেটাকেই একেবারে সুস্পষ্টভাবে পাঠক পাঠিকার সামনে তুলে ধরা। এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে কমলাকান্তের মুখ দিয়ে তথা বিড়ালের মুখ দিয়ে নিজের যে সমাজতান্ত্রিক যে দর্শন, সেটাকে কিন্তু অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এটা একটা বলা যেতে পারে রূপকার্থক প্রবন্ধ, ব্যঙ্গাত্মক প্রবন্ধ, রূপকার্থক এবং ব্যঙ্গাত্মক প্রবন্ধ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা রূপকের মধ্যে দিয়ে, একটা গল্পের মধ্যে দিয়ে, একটা কাহিনীর মোড়কে তৎকালীন সমাজে যে বৈষম্য ছিল সেটাকে অতি সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছেন। দেখুন, এই প্রবন্ধটার কথা বলতে গিয়ে বলি যে এই কমলাকান্ত সে কিন্তু আফিংয়ের নেশায় বুঁদ হয়ে থাকে। স্বাভাবিকভাবে সেই আফিংয়ের নেশায় মাঝে মাঝে সে কল্পনার জগতে চলে যায়। স্বাভাবিক, যারা আফিং খায়, নেশাখোর, তাদের তো সেরকম হওয়াই স্বাভাবিক। আবার ওই আফিংয়ের নেশায় বুঁদ হয়ে থাকা সত্ত্বেও মাঝে মাঝে কিন্তু সে আবার অতি বাস্তব জগতে ফিরে আসে এবং সমাজের যেসব ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেগুলোকে চুল চেরা বিচার করে সেটাকে ফুটিয়ে তোলে। যেখানে যেখানে অন্যায়, যেখানে যেখানে ত্রুটি, তারই সমালোচনা করে, সেগুলোকে দূর করার চেষ্টা করে। এক্ষেত্রেও আমরা কমলাকান্তের মধ্যে দিয়েই সেই উদ্দেশ্যই সাধিত হয়েছে আমরা দেখব। তো এসো আজ আমরা পড়তে শুরু করি। আমরা কিন্তু লাইন বাই লাইন পড়ব, ব্যাখ্যা করব এবং প্রত্যেকটি বিষয়ের আমরা কিন্তু ব্যাখ্যা প্রদান করব। ভালো করে শোনো। প্রেক্ষাপটটা বলে নিই। কমলাকান্ত, আফিংখোর কমলাকান্ত আফিংয়ের নেশায় বুঁদ হয়ে নিজের গৃহের, শয়ন গৃহের একটা চারপাই মানে বলতে আমরা বলবো তক্তপোষ, তক্তপোষ বলা, সেই তক্তপোষের ওপরে সন্ধেবেলা, তার তখন ওর নৈশাহার তৈরি হয়নি, সেই জন্যে হুঁকো হাতে, আফিং খেয়েছেন, ন্যাচারালি নেশায় বুঁদ হয়ে আছেন, হুঁকো হাতে ঝিমোচ্ছেন।
ঠিক সেই সময় সেখানে ওই দরজার সামনে একটি বিড়ালের অনুপ্রবেশ ঘটেছে। এই হচ্ছে আমাদের প্রেক্ষাপট। এবার একটু শোনো। আমি শয়নগৃহে চারিপায়ের উপরে বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম। আমি মানে বুঝতে পারছো কমলাকান্ত বলছে যে আমি ওই শোবার ঘরে বিছানার ওপরে হুঁকো হাতে ঝিমোচ্ছিলাম, মানে এরা তন্দ্রাচ্ছন্ন অবস্থায়। তন্দ্রাচ্ছন্ন মানে বুঝতেই পারছো, আফিংয়ের নেশায় তিনি বুঁদ হয়ে ওই ঝিমোচ্ছিলেন, অর্ধ ঘুমন্ত অবস্থা বলতে পারো। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, ঘরের ছোট টিমটিমে আলো জ্বলছে, দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে। সুতরাং যে সমস্ত ওই আলোর ফলে দেয়ালের উপরে ছায়া পড়ছে এবং সেগুলো ওই প্রেতবৎ মানে ভূত প্রেতের মতো নাচছে আর কি। আহার প্রস্তুত হয় নাই, খাবার তখনও তৈরি হয়নি। এজন্য হুঁকা হাতে নির্মিলত রচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। এই দেখো, কল্পনার জগতে চলে গেছেন নেশাখোর আপিংখোর কমলাকান্ত, কল্পনার জগতে চলে গেছেন। তার তখনও নৈশাহার তৈরি হয়নি, অতএব আফিং খেয়ে বুঁদ হয়ে যখন ওই বিছানার উপরে বসে আছেন, তখন ওই বিছানায় বসে বসে ভাবছেন যে ওয়াটারলুর যুদ্ধ। তোমরা সবাই জানো, পৃথিবীর ইতিহাস, ইউরোপের ইতিহাস যারা সম্পর্কে খোঁজ খবর রাখো, 1814 সালে 1814 নেপোলিয়ানের সঙ্গে ডিউক অফ ওয়েলিংটনের, বুঝতে পেরেছ, ওয়াটারলুতে একটা যুদ্ধ হয়েছিল। সেটাই ব্যাটল অফ ওয়াটারলু নামে খ্যাত। তো তাতে নেপোলিয়ান কিন্তু পরাজিত হয়েছিলেন। এখন সেটাই বলছে যে তখন আমি ভাবছি যে নেপোলিয়ান তো হেরেছিলেন, তো আমি যদি নেপোলিয়ান হইতাম তাহলে জিততে, মানে কমলাকান্ত বলছে যে আমি যদি নেপোলিয়ান হতাম তাহলে আমি জিততে পারতাম কিনা, সেটা আমি তখন ভাবছি। এমত সময়ে একটি ক্ষুদ্র শব্দ হইল মেয়াও। যখন এরকম কমলাকান্ত ভাবছে যে আমি যদি ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ান হতাম, তাহলে আমি মানে কমলাকান্ত যদি নেপোলিয়ান হতেন তাহলে তিনি ওই যুদ্ধ জিততে পারতেন কিনা সেটা নিয়ে ভাবছেন। তাহলে দেখো, এই প্যারাগ্রাফটার মধ্যে হলো যে একদিন কমলাকান্ত আফিংয়ের নেশায় বুঁদ হয়ে সন্ধেবেলায় যখন হুঁকো হাতে ওই বিছানার ওপর ঝিমোচ্ছিলেন, ঠিক সেই সময় তার মনে তিনি একটা কল্পনার জগতে চলে গিয়েছিলেন এবং ভাবছিলেন যে তিনি যদি নেপোলিয়ান হতেন তাহলে ওই ওয়াটারলুর যুদ্ধে জিততে পারতেন কিনা। এরকম যখন কাল্পনিক জগতে বিচরণ করছেন তিনি, সেই সময়েই মেয়াও বলে একটি বিড়ালের আবির্ভাব সেখানে ঘটল। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। কমলাকান্ত চেয়ে দেখলো, কিন্তু হঠাৎ বুঝতে পারলেন না। পারবেন কি করে, তখন তো তিনি সেই ওয়াটারলুর যুদ্ধের কল্পনার জগতে পড়ে আছেন। সুতরাং হঠাৎ করে কিছু বুঝতে পারলেন না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিয়াছে। প্রথম কমলাকান্ত তখন বুঝলেন, মনে হলো তার যে বোধহয় ওই যে সেই ওয়েলিংটনের মানে ডিউক অফ ওয়েলিংটনের বিরুদ্ধে তিনি তো তখন কল্পনার জগতে যুদ্ধে ব্যস্ত। তখন মনে হলো ডিউক অফ ওয়েলিংটন বোধহয় তার কাছে আফিং চাইতে এসেছে। নেশার ঘোরে এরকম তিনি কল্পনায় ভাবছেন। প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়েছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। পাষাণবৎ মানে পাষাণের মতো, পাথরের মতো কঠিন হয়ে তিনি মানে কমলাকান্ত বলবেন বলে মনে করলেন যে ডিউক মশাই, আপনাকে তো যথোচিত পুরস্কার দেওয়া গেছে। যথোচিত পুরস্কার মানে আপনি তো অলরেডি নেপোলিয়নকে হারিয়েছেন, তো আপনাকে আর অতিরিক্ত কিছু পুরস্কার দেওয়া যায় না। আর অতিরিক্ত লোভ, এর চেয়ে আর কিছু লোভ আপনার করা উচিত নয়, এরকমই বলবেন বলে মনে করছেন কে, কমলাকান্ত। তখনই মেয়াও বলে আবার সেই বিড়ালটির আওয়াজ। তাহলে দ্বিতীয় প্যারাগ্রাফটা হলো যে হঠাৎ যখন ওই মেয়াও শব্দটা শুনলেন, তখন তিনি চেয়ে দেখলেন, তখন তো তিনি ওই ওয়াটারলুর যুদ্ধের কল্পনায় তিনি ব্যস্ত। তো প্রথমে কিছু তার মনে হলো না। তখন মনে হলো যেন
যে বোধহয় ওই ডিউক অফ ওয়েলিংটন তার কাছে আফিং চাইতে এসেছে। তো তখন পাষাণ হয়ে, মানে একটু পাথর কঠিন হয়ে ভাবলেন যে দেখুন ডিউক মশাই, আপনি অনেক অলরেডি পেয়েছেন, আর বেশি লোক ভালো নয়, আপনাকে আর কিছু দেওয়া কিন্তু যাবে না। এরকম মনে মনে ভাবছেন, বলবেন কাকে? ওই ডিউক অফ ওয়েলিংটনকে। কল্পনার জগতে ভাবছেন ডিউক অফ ওয়েলিংটন এসেছে। আসলে তো ডিউক অফ ওয়েলিংটন আসেনি, এসেছে একটা বিড়াল। তখনই আবার সেই মেয়াও করে শব্দ। তখন চক্ষু চাইয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে, একটি ক্ষুদ্র মার্জার প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদারসাৎ করিয়াছে। হ্যাঁ, তখন এবার ঘোরটা কেটেছে, নেশার ঘোর কাটিয়ে বাস্তবের জগতে ফিরে এসেছে। তখন কমলাকান্ত দেখলেন যে প্রসন্ন গোয়ালিনী, অর্থাৎ ওই কমলাকান্তকে যিনি দুধ দিতেন, সেই প্রসন্ন গোয়ালিনী তার জন্য যে দুধ রেখে গিয়েছিল সেটাকে ওই বিড়ালটা খেয়ে নিয়েছে। উদারসাৎ করেছে মানে একদম খেয়ে নিয়েছে। আমি তখন ওয়াটারলুর মাঠে বহু রচনায় ব্যস্ত, অত দেখি নাই। উনি তো নেশার ঘোরে তখন যে ওয়াটারলুর যুদ্ধের কথা কল্পনা করছেন, যে তিনি যদি নেপোলিয়ান হতেন তাহলে কি হতো, তিনি জিততে পারতেন কিনা, এরকম কল্পনা করছেন। তার এই নেশার ঘোরে কল্পনার ফাঁকেই বেটা বিড়াল তার সব দুধ খেয়ে নিয়েছে। এক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছেন মেয়াও। তো বিড়াল দুধ খেয়ে সে তো পরিতৃপ্ত, সে সুখ তার মানে তার পেট তো ভরে গেছে, সুখের সঙ্গে সে ওই ম্যাও বলে ডাক্তা দিচ্ছে। বলিতে পারি না বুঝি, তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল। বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাইয়া ভাবিতেছিল, কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই। এটা একটা প্রবাদ বাক্য। কেউ কষ্ট করলো আর অন্যে তার ফলটা ভোগ করলো, তাই তো। দুধ তো রাখা ছিল আমাদের কমলাকান্তের জন্যে। প্রসন্ন গোয়ালিনী কষ্ট করে দুধ দুয়ে তার জন্য দুধটা রেখে গিয়েছিল, ছিল কমলাকান্তের জন্যে, কিন্তু খেলো কে? আমাদের বেড়াল। তার মানে কেহ মরে বিল ছেঁচে, কেউ কষ্ট করে আর তার কষ্টের ফলটা ভোগ করে কে? অন্যে। এখানে তাই কমলাকান্তের জন্য দুধ রাখা ছিল, কিন্তু সেই দুধটাকে ভোগ করলো কেউ? বিড়াল। বুঝি সে মেয়েও শব্দ একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি, এখন বলো কি? যেন বিড়াল ব্যঙ্গ করে কমলাকান্তকে বলছে যে দেখো, তোমার দুধ তো এখন খেয়ে বসে আছি, তুমি কি করবে এখন বলো কি করবে? তার মানে এই প্যারাগ্রাফটার মধ্যে বললো যে নেশার ঘোর যখন একটু কাটলো, ও দেখলো যে না, ওয়েলিংটন না, একটা বিড়াল। এবং সেই বিড়ালটা কি করেছে না, কমলাকান্ত যখন ওই কল্পনার জগতে ব্যস্ত ছিলেন তখন তার সব দুধটাকে খেয়ে দিয়ে নিয়েছে। ওখানে বেশ শান্তির সঙ্গে সুখে পেট ভরে গেছে, সুখের সঙ্গে ম্যাও করে ডাকছে। এবং তখন কমলাকান্তের যেন মনে হলো যে বিড়ালটা বলছে, কেউ মরে বিল ছেঁচে, কেউ খায় কই। দেখো, কেউ কষ্ট করে আর কেউ তার ফল ভোগ করে। তোমার জন্য দুধ রাখা ছিল, আমি খেয়ে নিয়েছি, এখন বলো কি করবে? এখন তারপর কমলাকান্ত কী বলে দেবো, বলি কি, আমি তো ঠিক করিতে পারিলাম না। বিড়ালের এই রকম দেখে মানে আচার আচরণ দেখে আমি কী করব বুঝতে পারলাম না। দুধ আমার বাপেরও নয়, কমলাকান্ত বলছে, দুধটা আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার। দুই আছে প্রসন্ন। মঙ্গলা মানে এটা গরু, গাভী, তার দুধ, কিন্তু সে দুধটা দুয়েছে মঙ্গলা। অতএব সে দুধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই। দেখো কি বলছেন কমলাকান্ত, বলছেন দুধটা আমার নয়, দুধটা অ্যাকচুয়ালি মঙ্গলা গায়ের, সেখান থেকে দুধ দুয়ে নিয়েছে প্রসন্ন। সুতরাং এই দুধে আমারও কিন্তু কোনো নিজস্ব অধিকার নেই, আমারও যা অধিকার আর ওই বিড়ালেরও কিন্তু তাই অধিকার। সুতরাং রাগ করিতে পারি না, আমি ওর উপর রাগ করতে পারলাম না, কারণ দুগ্ধটা তো আমার নয়, দুগ্ধটা তো হচ্ছে মঙ্গলা গায়ে, সে দুয়ে নিয়ে এসে প্রসন্ন গোয়ালিনী। সুতরাং ওই দুধে আমার যেমন অধিকার আছে খাওয়ার, তেমনই অধিকার আছে বিড়ালের। অর্থাৎ বিড়াল খেয়েছে বলে আমি খুব একটা রাগ করতে পারলাম না। তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়ালের দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। আমাদের প্রথা আছে যে কোনো বিড়াল যদি দুধ খায় তাকে কি আমরা আদর করি? তাকে তো লাঠিপাটি নিয়ে মারতে যাই, এটাই আমাদের চিরাগত প্রথা।
আমি সেই যে প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নয়। সবাই যেটা করে আমি যদি সেটা না করি, তাহলে লোকেরা আমাকে তো বলবে যে এটা মানুষের উপযুক্ত নয়। সবাই দুধ খেলে বেড়ালকে মারতে তাড়াতে যায়, মারতে যায়। তো আমি যদি সেটা না করি, তাহলে মনুষ্যকুলে আমিও তো অপমানিত হব। কি জানি, এই মার্জার যদি সজাতিমণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলে উপহাস করে, অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্নযষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারের প্রতি ধাবমান হইলাম। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য সাধারণ মানুষ দুধ বিড়াল দুধ খেলে যা করতে যায়, আমিও সেই তাকে মনুষ্য জাতির কলঙ্ক হতে চাই না। মানুষেরা যা করে আমিও সেটাই করতে চাই। আমিও একটা ওই ভাঙা লাঠি তুলে নিয়ে বিড়ালকে মারার জন্যে ধাবিত হলাম, তার পিছু ধাওয়া করলাম। মার্জার কমলাকান্তকে চিনিত। সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না, কোনো ভয়ই পেল না। সে আগেও সে কমলাকান্তকে দেখেছে যে মারতে পারবে না বা মারবে না, সে ভয় পেল না। কেবল আমার মুখপানে চাইয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল, বলিল মেও। আবার একটা ওই সেই মেও শব্দ করল। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুঁকা লইলাম। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। হ্যাঁ, তো ওইসব মারার ওইসব ধান্দা ছেড়ে দিয়ে আবার কমলাকান্ত এসে ওই বিছানার উপরে বসলেন এবং ওই বিড়ালের যা যা বক্তব্য তিনি সব কিন্তু বুঝতে পারলেন। তখন বুঝিলাম, এবার ওই বিড়ালের কথাই বলছেন কমলাকান্ত, বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন, স্থির হইয়া হুঁকা হাতে করিয়া একটু বিচার করো, করে দেখো দেখি। তখন কমলাকান্ত নিজেই বলছে, যেন বিড়ালের কথাটাই কমলাকান্ত এখানে বলছে যে বিড়াল বলিতেছে মারপিট কেন, সে যেন বলছে মারপিট কেন, স্থির হইয়া হুঁকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি। যেন বিড়ালটা কমলাকান্তকে বলছে যে একটু স্থির হয়ে বিচার করে দেখো দেখি। এ সংসারে ক্ষীর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? এ সংসারে যত ক্ষীর, দুধ, মাংস, মাছ সবই তোমরা খাবে, আমরা পাবো না কেন? দেখো দেখো, এখানে বলেছি যে কমলাকান্ত হলো কিন্তু ধনীদের প্রতীক, আর বিড়াল হলো কিন্তু দরিদ্রদের প্রতীক। দরিদ্ররা এই প্রশ্ন করছে যে তোমরা ধনী বলে সব কিছু ক্ষীর, ছানা, দই সব তোমরাই খাবে, তো আমরা কেন খাবো না? বিড়ালের মধ্যে দিয়ে বলা মানে কাদের কথা? দরিদ্রদের কথা। তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? বিড়াল বলছে কমলাকান্ত তুমি না হয় মানুষ আর আমি না হয় বিড়াল, তাতে পার্থক্যটা কোথায়? এবার ধরে নাও, উল্টো দেখো, তাহলে দরিদ্র আর ধনী দুজনেই তো মানুষ। ওখানে যেমন কমলাকান্ত আর বিড়াল দুজনেই জীব, ঠিক তেমনিভাবে ধনী আর দরিদ্র পাশাপাশি ভাবো। বিড়াল মানে তো এখানে দরিদ্রের প্রতীক, আর কমলাকান্ত মানে হচ্ছে ধনীর প্রতীক। তার মানে ধনী বলো দরিদ্রই বলো দুজনেই তো মানুষ। তাহলে একদল ক্ষীর, ছানা, দুধ সব খাবে আর একদল খেতে পাবে না, তেমনটা কেন? তারপর কি বলছে দেখো, তোমাদের খুব পিপাসা আছে, আমাদের কি নাই? হ্যাঁ, বিড়াল বলছে তোমাদের খিদের সময় খিদে পায়, তৃষ্ণা তোমাদের সব কিছু আছে, তাহলে আমাদের কি থাকতে পারে না? ভেজে নাও, বিড়াল মানেই তো দরিদ্রদের প্রতীক। তাহলে তার মানে দরিদ্ররা বলছে যে ওহে বড়লোক শ্রেণী, তোমাদের খিদে, তোমাদের তৃষ্ণা সব আছে, তোমরাও মানুষ আমরাও মানুষ, তাহলে আমাদের খিদে তৃষ্ণা থাকবে না? তারপর আমাদের কি নাই? তোমরা খাও, আমাদের আপত্তি নাই। হ্যাঁ, বিড়াল বলছে তোমরা খাও, আমাদের আপত্তি নাই, কমলাকান্তকে বলছে। তার মানে বিড়াল বলছে মানে কে বলছে বলো? দরিদ্ররা বলছে তোমরা খাও, তাতে আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা খাইলেই তোমরা কেন শাস্ত্রানুসারে ঠ্যাঙা লইয়া মারিতে আইসো? দরিদ্ররা বলছে যে হে বড়লোক শ্রেণী, তোমরা খাও, আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা যখন খেতে যাই তোমরা আমার দিকে মারতে আসো কেন? এই প্রশ্ন কিন্তু এখানে রেখেছে দরিদ্ররা। বিড়াল বলছে মানেই তোমাকে ভাবতে হবে সেটা কাদের কথা? দরিদ্রদের কথা। আর কমলাকান্ত মানে কাদের কথা? ধনীদের কথা। তারপর কি বলছে দেখো, তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো।
বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায় দেখি না। বিড়াল বলছে, তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। কমলাকান্তকে বলছে, বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না। হ্যাঁ, আমাদের মতো এই চারপাই জীবের কাছে জ্ঞান তোমাদের নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এই কথাটি বুঝিতে পারিয়াছ। দেখো, আমাদের শিক্ষা ব্যবস্থাকেও এখানে তিনি দায়ী করলেন যে তোমাদের ওই যে বিদ্যালয় থেকে যেসব শিক্ষা দেওয়া হয় তাতে তোমাদের এই জ্ঞান দেওয়া হয় না। এসো আমি তোমাকে সেই উপদেশ দিই। কি উপদেশ? যে এই পৃথিবীর সব জিনিসের ওপরে যদি বড় লোকের কোনো অধিকার থাকে, তাহলে সেই জিনিসের ওপরে দরিদ্রদেরও সমান অধিকার আছে। সেইটা তোমাদের ওই স্কুলে কলেজে পড়ানো হয় না, ওইখানে নেই। এই সমতার কথা বলা হয়নি। এসো কমলাকান্ত, আমি তোমাকে সেটা শিখিয়ে দিই। কে বলছে? বেড়াল। ক্লিয়ার? দেখো শয্যাশায়ী মানুষ ধর্ম কি? দেখো এবার বলছে, বিড়াল বলছে, হে শয্যাশায়ী মানুষ, একেবারে শয্যার সঙ্গে লিপ্ত মানুষ, তোমরা শোনো ধর্ম কি। ধর্মটা কি শোনো? পরোপকারী পরম ধর্ম। পরের উপকার করাই হচ্ছে আসল ধর্ম। তোমরা যেসব ওই ঠাকুর দেবতা পুজো টুজো করো, ওটা ধর্ম নয়। পরের উপকার করাটাই হচ্ছে পরম ধর্ম। এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে। বিড়াল বলছে, এই দুধটা পান করে আমি খুব আমার উপকার হয়েছে। তোমার আহরিত দুগ্ধেই পরোপকার সিদ্ধ হইল। তুমি যে দুধটা সংগ্রহ করে রেখেছিলে তার উপরে এই পরোপকার হয়েছে। অতএব তুমি সেই পরম ধর্মের ফলভোগী। দেখো দেখো, তোমার জন্যে দুধ সঞ্চয় করা ছিল, আমি দুধটা খেয়েছি, তাতে আমার কিন্তু উপকার হয়েছে। তাহলে আমার এই যে উপকার হলো, এর জন্যে তুমি পরোপকার করলে আমাকে। তো আমি দুধটা খেলাম মানে তুমি আমার পরোপকার করলে, এর জন্যে তোমার একটা পুণ্য লাভ হবে। সুতরাং আমি দুধ খেয়ে তোমার ভালোই করেছি যে তোমার পরোপকারের পুণ্যটা অর্জন হয়েছে। অতএব তুমি সেই পরম ধর্মের ফলভোগী। অতএব তুমি আমি দুধটা খেলাম বলেই তুমি তোমার পরোপকার হলো, অতএব সেই ফলটা তুমি ভোগ করবে। আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। দেখো, আমি দুধটা, বিড়াল বলছে, আমি চুরি করেই খাই আর যা করেই খাই, আমার জন্যেই কিন্তু আজকে তুমি পুণ্য সঞ্চয় করলে, পরোপকার করলে, তোমার একটু পুণ্য সঞ্চিত হলো। অতএব আমাকে প্রহার না করিয়ে আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। অতএব আমাকে তোমার মারধর করার দরকার নেই, আমি তোমার পুণ্য এনে দিয়েছি, আমাকে তুমি প্রশংসা করো, আমাকে তুমি ভালোবাসো, এইসব করো। দেখো এবার দেখো কি বলছে। দেখো, আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? বিড়াল প্রশ্ন তুলেছে কমলাকান্তের কাছে। দেখো, আমি চোর, আমি তোমার দুধ চুরি খেয়েছি, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? এবার ঠিক, এবার আসল অর্থে যাও। আসল অর্থ মানে এখানে বিড়াল হলো কাদের প্রতীক? দরিদ্রদের প্রতীক। তাহলে যদি ভাবো, তাহলে দরিদ্ররা এখানে কি বলছে? যে দেখো, আমরা চোর বটে, কিন্তু আমরা কি সাধ করে চোর হইয়াছি? হ্যাঁ, তাই তো। যেসব মানুষগুলো খেতে পায় না, যেসব মানুষগুলো ভুখা, মানে যাদের পেটে খিদে আছে, সেই খাদ্য তাদের সংগ্রহের পর্যন্ত কোনো উপায় থাকে না বলেই তখনই তো তারা চুরি করে। সেটাই তো বলছে বেড়াল। দেখো, আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? আমি কি ইচ্ছে করে চোর হয়েছি? খাইতে পাইলে কে চোর হয়? বিড়াল বলছে, আমি যদি খেতে পেতাম, আমাকে তোমরা যদি খেতে দিতে, তাহলে তো আমি চোর হতাম না। যারা বড় বড় সাধু, দেখো, যারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তাহারা অনেকে চোর অপেক্ষা অধার্মিক। বিড়াল বলছে, যেসব সাধু ব্যক্তিরা চোরের নামে ওরে বাবারে খারাপ খারাপ শিহরিয়া ওঠেন, তারা কিন্তু চরম অধার্মিক। তাহাদের চুরি করার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না। হ্যাঁ, তাদের চুরি করার দরকার নেই, সুতরাং তারা চুরি করেন না। কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই তো চোর চুরি করে। হ্যাঁ, ওই সব ব্যক্তিদের যাদের চুরি করার কোনো প্রয়োজন নেই, যাদের প্রচুর আছে, তারা যদি তাদের অতিরিক্ত সম্পদের কিছুটা আমাদের দিয়ে দিত। দরিদ্ররা বলছে
যে ওই ধনী ব্যক্তিরা যদি ওদের প্রচুর সম্পদের যা উদ্বৃত্ত তাদের লেগে বেশি যেটা আছে তার একটু যদি দিয়ে দিত, তাহলে আমাদেরকে তো চুরি করতে হতো না। মিলিয়ে নাও, বেলাল মানেই হচ্ছে, আমি বলেছি, দরিদ্রের প্রতীক, আর কমলাকান্ত মানে হচ্ছে বিত্তশালী ধনীদের প্রতীক। বলছেন বেলাল যে যদি তোমাদের খাবারের অতিরিক্ত আমাকে দিতে, তাহলে আমাকে আর চুরি করতে হতো না। তার মানে দরিদ্ররা বলছে, বেলাল বলছে মানে দরিদ্ররা বলছে যে হে বড়লোক শ্রেণী, তোমরা তোমাদের উদ্বৃত্ত যদি আমাদের একটু দিতে, তাহলে আমাদের কখনোই আর চুরি করতে হতো না, আমাদের অসাধু হতে হতো না, আমরাও তোমাদের মতোই সৎভাবে বাঁচতে পারতাম। তারপর কি বলছে দেখো, আচ্ছা তারপরে বলছে অধর্ম চোরের নহে, আর কি বলছে শোনো, কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই চোর চুরি করে। ধনী ব্যক্তিরা তারা তাদের অতিরিক্ত সম্পদের একটুও সাধারণ মানুষকে দেয় না, সেই জন্যই তারা বাধ্য হয়ে চুরি করে। অধর্ম চোরের নহে, যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। সুতরাং যখন চোর ওই চুরি করছে, এটা অধর্মটা চোরের নয়, কৃপণ ধনী এজন্যে দায়ী। সিঁড়িভাঙা অঙ্কের মতো পিছিয়ে যাও, যদি কৃপণ ধনী তার অতিরিক্ত সম্পদের কিছু দিয়ে দিত, তাহলে ওই বেটা চোর কিন্তু চুরি করতো না। সুতরাং চোরকে চুরি করতে বাধ্য করেছে তো কৃপণ ধনী, অতএব শাস্তিটা চোরের হওয়া উচিত নয়, হওয়া উচিত ওই কৃপণ ধনী। বোঝো, এই কথাই বলছেন, চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী। আরে চোর তো কেউ জন্মগতভাবে চোর হয়ে জন্মায় না, যে খেতে পায় না বলেই তো তাকে বাধ্য হয়ে চুরি করতে হয়। আর এই খেতে পায় না কাদের জন্যে? ওই কৃপণ ধনীদের জন্যে। অতএব চোর যদি দোষী হয়, তাহলে তাকে যে চোরে পরিণত করেছে সেই কৃপণ ধনীরা তার চেয়ে আরও বেশি দোষী। চোরের দণ্ড হয়, চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন? আমরা চোরকে দণ্ড দিই, শাস্তি দিই, কিন্তু যে তাকে চোরে বানিয়েছে তাকে শাস্তি দেওয়া হয় না কেন? কথাটা বোঝার চেষ্টা করো। তার মানে এখানে বলতে চাওয়া হলো যে সমাজের যারা দরিদ্র শ্রেণী, তারা শোষিত, লাঞ্ছিত, বিত্তশালী শ্রেণী সব সম্পদ তাদের নিজেদের মধ্যে কুক্ষিগত করে রেখেছে, তার এক কোণাও তারা ওই দরিদ্র মানুষদের দেয় না। তাই তো বাধ্য হয়ে দরিদ্র মানুষেরা পেটের জ্বালায় চোর হয়। তারা কেউ জন্মগত চোর নয়, তারা বাধ্য হয়ে পেটের দায়ে চৌর্যবৃত্তি পালন করে বা অপরের চুরি করে। সুতরাং সে যে চোরে পরিণত হয়েছে এটা তার দোষ নয়, দোষ হচ্ছে ওই ধনী ব্যক্তিদের। অতএব চোরকে শাস্তি দেওয়ার আগে তার চেয়ে অনেক বেশি শাস্তি দেওয়া উচিত ওই কৃপণ ধনীদের। দেখো, আমি প্রাচীরে মেও করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় না। মাছের কাঁটা, পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। দেখো বলছে বেড়াল, দেখো কমলাকান্ত, তোমাদের যেসব মাছের কাঁটা, পাতের ভাত, সেগুলো যদি উচ্ছিষ্টগুলো দিতে, তাহলেও আমরা খেয়ে পেট করে বাঁচতাম, কিন্তু তোমরা তাও করো না। সেগুলো কী করো? জলে ফেলে দাও, তবু আমাদের দাও না। তাহলে বলো আমরা কি করব? আমাদের তো খেয়ে বাঁচতে হবে, তাই বাধ্য হয়ে আমরা চুরি করি। তারপর কি বলছে দেখ, তোমাদের পেট ভরা, আমাদের পেটের ক্ষুধা কী প্রকারে জানিবে? তোমাদের তো ভরা পেট, তোমরা আমাদের ক্ষুধা কী করে জানবে? যে মানুষটার পেটে খিদে আছে একমাত্র সেই তো ক্ষুধার জ্বালা বোঝে। তোমাদের তো পেট ভরা, তোমরা ক্ষুধার জ্বালা কি বুঝবে? আমরা পেটে আমাদের খিদে আছে তাই ক্ষুধার জ্বালা বুঝি। যখন ক্ষুধা পাই না, খাওয়া পাই না, তখনই বাধ্য হয়ে তোমাদের চুরি করতে বাধ্য হই। তারপর হচ্ছে দেখ কি বলছে, দরিদ্রের জন্য তার ক্ষুধা কি প্রকারে জানিবে? হায়, দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে? বলো, দরিদ্রদের জন্য তোমরা যদি একটু ব্যথা পাও, একটু যদি কষ্ট পাও, তাতে কি কোনো ক্ষতি আছে? আমার মত, দরিদ্রের ব্যথা ব্যথিত হওয়া লজ্জার কথা, সন্দেহ নয়। যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা ফাঁপড়ে পড়লে রাত্রে ঘুমায় না। সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে? তোমরা রাজারা যাদের দুঃখে কাতর হও, বড় লোকদের দুঃখে, তোমাদের চেয়ে যারা ধনী ব্যক্তি তাদের দুঃখে কাতর হও, কিন্তু আমাদের মতো দরিদ্রদের দুঃখে তোমরা কোনোদিনই
দুঃখ পাও না, তা সেটা দুঃখ পাওয়াটাকে তোমরা লজ্জা বলে ভাবো। দেখো, যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়লঙ্কার মশাই আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাহাকে ঠাঙা লইয়া মারিতে আসিতে? আমি তো আমার পরিবর্তে কোনো যদি পণ্ডিত ব্যক্তি তোমার ওই দুধটা খেতেন, তুমি কি তাকে ঠ্যাঙা নিয়ে মারতে আসতে? না, বরং জোড়হাত করিয়া বলিতে, আর একটু কি আনিয়া দিব। তাকে তুমি আরও দুধ পান করার জন্য তুমি সবিনয় কাতরের সঙ্গে সবিনয়ে তার কাছে আরও দুধ এনে হাজির করতে। তবে আমার বেলা লাঠি কেন? পণ্ডিত মশাই দুধ খেলে তাকে তুমি আরও দুধ এনে দিচ্ছ, আর আমি যখন দুধ খেতে যাচ্ছি আমাকে তুমি লাঠি নিয়ে মারছো কেন? তুমি বলবে তাহারা অতীত পণ্ডিত, বড় মান্য লোক। তুমি বলবে হ্যাঁ, ওরা অনেক মানিগুণী ব্যক্তি, তাই পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা ক্ষুধা বেশি? আরে বাবা, পণ্ডিত ব্যক্তিরও যেমন ক্ষুধা আমারও তো তেমনই ক্ষুধা। পণ্ডিত ব্যক্তির ক্ষুধা আমার ক্ষুধা অপেক্ষা বেশি তা তো নয়। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। এইখানে আবার একটা বড় কথা, তেলা মাথায় তেল দেওয়া, যার দরকার নেই তাকেই তোমরা দাও। দরিদ্রের ক্ষুধা কেউ বোঝে না, যাকে দেওয়ার কথা তোমরা দাও না, যার প্রয়োজন নেই তাকে তোমরা দাও। ওই যে পণ্ডিত ব্যক্তি, ওনার তো খাবারের কোনো প্রয়োজন নেই, অথচ ওকে তুমি ঠেসে ঠেসে দেবে। আর আমার খাবারের প্রয়োজন আছে, আমাকে তোমরা দাও না। যে খাইতে বলিলে বিরক্ত হয়, তাহার জন্য ভোজের আয়োজন করো। আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্য খাইয়া ফেলে, চোর বলিয়া তাহার দণ্ড করো। ছি ছি। দেখো, যে ওই পণ্ডিত ব্যক্তি খেতে দিলেই ওর তো পেট ভরা, বলে না খাবো না খাবো না, দরকার নেই দরকার নেই। ওকে তোমরা খেতে দিলেও উনি বিরক্ত হচ্ছেন, তবু ওকে তোমরা খেতে দেওয়ার জন্য চেষ্টা করছো। আর আমরা ক্ষুধার জ্বালায় ফিরে বেড়াচ্ছি, আমাদিকে কিন্তু এ করো না। আমাদিকে তখন তোমরা দণ্ড মানে লাঠি নিয়ে তাড়া করো। ছি ছি কমলাকান্ত, এটা ঠিক নয়। তোমাদের উচিত কি, যাদের খিদে আছে তাদের খেতে দেওয়া। দেখো আমাদিকে দশা, দেখো দেখো, প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে মেয়াও মেয়াও করিয়া আমরা চারদিক দৃষ্টি করিতেছি, কেউ আমাদিকে মাছের কাঁটাখানা ফেলিয়া দেয় না। আমাদের দেখো, আমরা এদিক ওদিক প্রাচীরে প্রাচীরে ঘুরে ঘুরে দেখছি কোথায় কিছু একটু খাদ্য পাওয়া যায়, আমাদের দিকে কেউ মাছের কাঁটাটাও দেয় না। যদি কেউ তোমাদের সোহাগের বেড়াল হইতে পারিল, হ্যাঁ, যদি কেউ পোষা বেড়াল হতো, গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট, যুবতী ভার্যার সহোদর, বা মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, মানে তাদের পাশাপাশি, ওইসব বড় লোকদের পাশাপাশি যদি পোষা বেড়াল হতাম, তবেই তাহার পুষ্টি। রাস্তার বিড়ালকে তোমরা খেতে দেবে না। তোমার বাড়িতে যদি ওই পোষ্য হিসেবে বেড়াল পোষো, তাকে তোমরা খেতে দেবে। তাহার লেজ ফুলে গায়ে লোম হয়, এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে। হ্যাঁ, ন্যাচারালি ওই সব বেড়ালের ভাগ্য ভালো যে তোমাদের আশপাশে সবসময় তোমাদের আদর পায়, তোমাদের খাওয়া দাওয়া পায়। কিন্তু আমরা তো রাস্তার বেড়াল, আমরা তো সাধারণ মানুষ, সাধারণ বেড়াল, আমাদের তোমরা কাঁটাটা পর্যন্ত দাও না। তার মানে কি? তার মানে তোমাদের যারা তোষামুদে ব্যক্তি, তাদের তোমরা বিশেষভাবেই কদর করো, কিন্তু তোমাদের যারা ধারে পাশে নেই, যারা সাধারণ মানুষ, তাদের তোমরা মোটেই কেয়ার করো না। আর তারপর কি বলছে দেখো, আর আমাদিকে দশা দেখো, আহারাভাবে উদর কৃশ অস্থি পরিদৃশ্যমান। খেতে পাই না বলে আমাদের পেট দেখো একেবারে রোগা হয়ে গেছে, হাড়গুলো বেরিয়ে পড়েছে, পরিদৃশ্যমান মানে দেখা যাচ্ছে এমন, লাঙুল বিনত, দাঁত বের হয়ে গেছে, জিভ ঝুলে পড়েছে, অবিরত আহারভাবে ডাকিতেছি, মেও মেও, খাইতে পাই না। দেখো, আমরা ঘুরে ঘুরেও কোনো খাদ্য পাই না, তাই আমাদের পেট রোগা হয়ে গেছে, হাড়গুলো বেরিয়ে পড়েছে, দাঁতগুলো কি বলতো বেরিয়ে আসছে, জিভা ঝুলে পড়েছে। আমাদের অবস্থা দেখো, আমাদের কীরকম অবস্থা হয়ে গেছে। আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না। এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে, খাইতে দাও, নইলে চুরি করিব। আমাদের এরকম অবস্থা থেকে ঘৃণা করো না, হয় খাইতে দাও, অর্থাৎ খেতে দাও, না হলে চুরি করো। তার মানে দরিদ্র মানুষেরা বলছে, হে বা ধনী ব্যক্তি, তোমাদের জন্য আজকে আমাদের এই অবস্থা, আমরা প্রায় মরতে চলেছি, এবার যদি তোমরা আমাদের খেতে না দাও, তাহলে তোমাদের আমরা কেড়ে কুড়ে সব কিছু খেয়ে নেব। এটাই তো সমাজতান্ত্রিক আন্দোলনের কথা। আমাদের মার্কস বলে গিয়েছিলেন, সমাজতান্ত্রিক যে আন্দোলন হবে সেটা বিপ্লব।
সেই বিপ্লবে ওই শ্রমিক শ্রেণী, নিম্ন দরিদ্র শ্রেণী তারা তাদের অধিকার বুঝে নেবে কাদের কাছ থেকে? ওই ধনীদের কাছ থেকে। এখানেও তাই বলছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যে দরিদ্র শ্রেণী যারা খেতে পায় না, যারা নিপীড়িত, শোষিত, লাঞ্ছিত, যাদের দেয়ালে মাথা ঠেকে গিয়ে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, তারা শেষমেশ কিন্তু চাইছে কি, যে তো যদি এবার তোমরা না দাও খাবার, তাহলে আমরা কেড়ে কুড়ে খেয়ে নেব। তারপর কি বলছে, নইলে চুরি করিব আমাদের কৃষ্ণ চর্ম, শুষ্ক মুখ, ক্ষীণ সকরুণ মেয় মেয় শুনিয়া তোমাদের কি দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই? তোমরা চোরকে দণ্ড দেওয়ার জন্য তৈরি, কিন্তু তোমাদের এই যে নির্দয়তা, এই যে দয়াহীন মনোভাব তোমার প্রচুর আছে, অথচ ওই দরিদ্র মানুষটা খেতে পাচ্ছে না, তাকে তোমরা কোনো কিছু দিচ্ছ না। এই নির্দয়তার জন্য তোমাদের কি কোনো শাস্তি নেই? চোরের যেমন শাস্তি পাওয়া উচিত, আমার মনে হয় এই নির্দয়তার জন্যও তোমাদের শাস্তি হওয়া উচিত। তারপর কি বলছে দেখো, দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নাই। হ্যাঁ, দরিদ্র যখন ওই চুরি করে তার আহার সংগ্রহের জন্য, তাকে তোমরা শাস্তি দেওয়ার জন্য তৈরি হয়ে পড়ো। কিন্তু যখন এই ধনী, কৃপণ ধনী, তার সব কিছু কুক্ষিগত করছে, সব সম্পদকে যেন পৃথিবী নিজের করে রাখতে চাইছে, কই তাকে তো তোমরা দণ্ড দাও না। তারপর বলছে দেখো কি বলছে, তুমি কমলাকান্ত দূরদর্শী, কেননা আপিনখোর, তুমিও কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্র চোর হয়? কমলাকান্ত, তুমিও কি বুঝতে পারছো না? এই যে দরিদ্ররা চোর হচ্ছে, পিছনে আছে কারা? ধনীরা। কারণ ধনীরা যদি তাদের যাদের প্রচুর আছে তার থেকে যদি কিছু অংশ দরিদ্রদের দিত, তাহলে দরিদ্ররা কিন্তু কেউ কখনোই কি এই চোর হতো না। কমলাকান্ত, এটা নিশ্চিতভাবে তুমি বুঝতে পারছো। তারপর কি বলছে দেখো, 500 দরিদ্রকে ধনীর দোষেই দরিদ্র চোর হয়। ঠিকই কথা, ধনীর দোষেই দরিদ্র চোর হয়। ওই কৃপণ ধনী যদি তার থেকে কিছু অংশ দরিদ্রদের দান করতো, তাহলে সে তো চোর হতো না। 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? ওই সত্য, তোমরা বড় লোকেরা, তোমরা সকলকে ঠকিয়ে তাদের সব সম্পদ তোমরা ভোগ করো, কিন্তু তা করবে কেন? যদি করিল তবে সে তাহার খাইয়া যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দেবে না কেন? ঠিক আছে, তোমরা সঞ্চয় করো, কিন্তু সেগুলো সঞ্চয় অতিরিক্ত হয়ে গেলেও সেটাকে কেন দেবে না? অতিরিক্তটা তো অন্তত দরিদ্রদের দাও। যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে। অবশ্যই তোমাদের লেগে বেশি যেটুকু অংশ থাকবে, তা সেটুকু তো দরিদ্ররা চুরি করবেই। কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেউ আইসে নাই। এই পৃথিবীতে সবাই বেঁচে থাকতে এসেছে, সুতরাং তাদের পেটে ক্ষুধা আছে, তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তোমরা খেতে দিচ্ছ না, বাধ্য হয়ে ক্ষুধার তাগিদে, পেটের তাগিদে তারা তো চুরি করবেই। আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, থামো থামো মার্জার পণ্ডিত, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক, সমাজ বিশৃঙ্খলার নয়। হ্যাঁ, তখন কমলাকান্ত বলছে, মার্জার অর্থাৎ বিড়াল, তুমি থামো, তোমার কথাগুলো ভীষণ ওই সমাজতান্ত্রিক ধাঁচে। এখানে সমাজে যে আমাদের সব আইন শৃঙ্খলা আছে সব ভেঙে পড়বে তুমি যদি এরকম করো। যদি যাহার যত ক্ষমতা সে তত সঞ্চয় করিতে না পায়, তবে সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কে হওয়ার ধন সঞ্চয় করবে না। ধনীদের প্রতি কমলাকান্ত বলছে, তোমার যদি এই রকম মন হয় তাহলে কমলাকান্ত বলছে ওহে বেড়াল, তোমরা যদি এরকম কেড়ে কুড়েই নিয়ে নাও, তাহলে ধনীরা তো আর ধন সঞ্চয় করবে না। আর তারপর কি না, তবে কি আর ধন সঞ্চয় যত্ন করিবে না, তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না। আর ধনীরা যদি সঞ্চয় না করে তাহলে সমাজের ধন সম্পত্তিও বৃদ্ধি পাইবে না, সামাজিক অর্থনৈতিক ক্ষমতাও বৃদ্ধি পাবে না। বিড়াল বলল, না হইলে তো আমার কি, সমাজের ধন সম্পত্তি বৃদ্ধি না পেলে তো আমার কি? বিড়াল বলছে, সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনীর ধন বৃদ্ধি, ধনীর ধন বৃদ্ধি না হলে দরিদ্রের কী ক্ষতি? সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনীদের ধন বৃদ্ধি, তাতে দরিদ্রদের কী? আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই।
বিড়াল রাগ করিয়া বলিল যে আমি খাইতে না পাইলাম, তবে সমাজের উন্নতি লইয়া কি করিব। তখন কমলাকান্ত বোঝাচ্ছে, দেখো যদি সমাজের ধন সম্পদ বৃদ্ধি না পায় তাহলে সমাজের ক্ষতি। তখন বিড়াল বলছে, আরে সমাজের ধন সম্পদ বেড়ে কি হবে, আমি যদি খেতেই না পেলাম তাই সমাজের ধন সম্পত্তি বেড়ে কি হবে। বিড়ালকে বোঝানো দায় হইল। যে বিচারক বা নৈয়ায়িক কস্মিন কালে কেহ তাহাকে কিছু বোঝাইতে পারে না, এই মার্জার সুবিচারক সুতার কি বটে, সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে। অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন, অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। তখন কমলাকান্ত দেখলে যে বিড়ালকে বোঝানো যাবে না। তোমরা ঠিক আছে, তাতে দরিদ্রদের না হয় কোনো নেই, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন, সেই জন্য সমাজের ধন বৃদ্ধির প্রয়োজন ধনীদের আছে, অতএব চোরকে দণ্ডবিধান করতেই হবে, চোরকে এই ধরনের চুরি করতে দেওয়া যাবে না। এটাকে সাপোর্ট করলেন, এটাকে বললেন কেবল কমলাকান্ত। অর্থাৎ তিনি তো ধনীদের প্রতীক, ধন সম্পত্তি ধনীরা এইভাবেই রক্ষা করতে চায়, যে চুরি করতে আসে তাকে শাস্তি দিয়ে নিজেদের ধন সম্পত্তিকে বেঁধে রাখতে চায়। মার্জার মহাশয় বললেন, চোরকে ফাঁসি দাও, তাহাতেও আমার আপত্তি নাই, কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো, যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে 3 দিবস উপবাস করিবেন, তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দেবেন। দেখো বিড়াল বলছে যে ঠিক আছে চোরকে তোমরা ফাঁসি দাও, আমি তাতে আপত্তি করছি না, কিন্তু যে ফাঁসি দিচ্ছেন যে বিচারক, তার আগে 3 দিন তাকে না খেয়ে থাকতে বলবো, তাহলে তিনি খিদের জ্বালাটা বুঝবেন। তিনি যদি চুরি করতে না যান তখন খাবার, তাহলে বুঝবো, হ্যাঁ তখন আমি ফাঁসি মেনে নেব, কোনো অসুবিধে নেই। দেখো কি বলছে, বিড়াল বলছে যে চোরকে তুমি ফাঁসি দিচ্ছ দাও, আমি মানছি, কিন্তু যে বিচারক চোরকে ফাঁসি দিল তাকে একবার খিদের জ্বালাটা বোঝাও তো, তাকে 3 দিন উপবাসে রাখো, সে যদি চুরি করে খাবার না খেতে যায় তাহলে আমি বলবো ঠিক আছে, তাহলে মেনে নেব, কিন্তু দেখবে সেও কিন্তু চুরি করে খাবার খেতে যাবে, কারণ তার পেটে তখন খিদের টান পড়বে। বিচারকও তখন চুরি করে খাবার খেতে যাবে, আমি চুরি করে খাবার খেলে দোষ, তাহলে বিচারক চুরি করে খাবার খেলে দোষ হবে না কেন। কমলাকান্তকেও বলছে, পরেই দেখো, তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিন উপবাস করিয়া দেখো, তুমি যদি ইতিমধ্যে নছিরাম বাবুর ভাড়ার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠ্যাঙিয়া মারিও, আমি আপত্তি করিব না। হ্যাঁ, তুমিই তো কমলাকান্ত আমাকে লাঠি তুলেছিলে, মারতে এসেছিলেন আমি চোর বলে, কিন্তু তোমাকে যদি 3 দিন খেতে না দেওয়া হয় তোমাকেও দেখা যাবে নছিরাম বাবুর ওই যে বড় বিত্তশালী ব্যক্তিটির ওখানে তিনি থাকতেন, ওই তার বাড়ির খাবার ঘরের কাছে আশপাশে খাবার চুরি করার চেষ্টা করছে। হ্যাঁ, তুমি যদি তখন খিদে পেলেও না চুরি করতে যাও তখন তুমি আমাকে ঠ্যাঙাতে এসো, আমি ঠ্যাঙানি দিয়ে মার খাবো, কিন্তু দেখবে তুমিও পেটের জ্বালায়, আমি যেমন চুরি করতে এসেছি তুমিও কিন্তু ওই নছিরাম বাবুর ওই ভাড়ার ঘরের কাছে গিয়ে খাবার চুরি করে খাবে। সুতরাং পেটের দায়ে মানুষ যদি চুরি করে সে দোষী নয়, সেই দোষটা তাকে যে খাবার দেয়নি তার, সেই ধনীদের। বিজ্ঞলোকের মত এই যে যখন বিচার পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। আমি সেই প্রথানুসারে মার্জারকে বলিলাম, এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা, ইহার আন্দোলনেও পাপ আছে। তুমি যা বলছো বেড়াল, এসব কথা ঠিক নয়, তুমি চোরকে চুরি করতে বলছো, ঠিক নয়, তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মচারণে মন দাও। অর্থাৎ এবার উপদেশ দিচ্ছে কে, কমলাকান্ত, তুমি যদি চাহো তবে পাঠার্থে তোমাকে নিউম্যান ও প্যাকারের গ্রন্থ দিতে পারি। এই নিউম্যান প্যাকার সম্পর্কে বলেনি, এনারা হচ্ছেন ধর্মীয় তাত্ত্বিক নেতা, তারা ওই সব নৈতিক কথা বলে থাকেন, কোনটা ভালো কোনটা মন্দ এইসব, অর্থাৎ ওদের তোমাকে ওই নীতি বিচারের সব গ্রন্থ তোমাকে আমি দিতে পারি। আর কমলাকান্তের দপ্তর পড়লেও কিছু উপকার হইতে পারে, আর কিছু হোক না হোক আফিংয়ের অসীম মহিমা বুঝিতে পারিবে, কিংবা আমার লেখা তুমি পড়তে পারো, কমলাকান্ত বলছেন তাতেও তুমি আফিংয়ের মহিমা বুঝবে, অর্থাৎ আফিং খাইলে কী হয় তা বুঝতে পারবে। এক্ষণে সস্থানে গমন করো, প্রসন্নকাল কিছু ছানা দিবে বলিয়াছে, জলযোগের সময় আসিও, উভয়ে ভাগ করিয়া খাইব। দেখো বঙ্কিমচন্দ্র কীরকম সমস্যার সমাধানের পথ বললেন, এত সব বলে এলেন, বলেন কাল প্রসন্ন আমাকে ছানা দিয়ে যাবে বলছে। এবার কমলাকান্তের কিছুটা শুধরেছে,
বলছে যে এসো কাল আমরা দুজনে ভাগ করে ফেলবো। এটাই তো বঙ্কিমচন্দ্র চাইছিলেন, যে মানুষের ধনী দরিদ্র বন্টন ব্যবস্থাটা সমান হোক। প্রথমে তো বলছিলেন অসাম্যের কথা, যে যাদের বেশি আছে তাদেরকে দিতে হবে, যাদের নেই তাদের প্রতি। এখানে দেখো লাস্টে সেটাই তিনি ইঙ্গিত দিলেন। তিনি বলছেন বেড়ালকে, কমলাকান্ত বলছেন কাল প্রসন্ন ছানা আনবে, এসো তুমি আমি দুজনে মিলে ভাগ করে খাবো। দেখছো সমাজতন্ত্রের যে কি হওয়া উচিত সেটার এখানে ইঙ্গিত দিয়েছেন। এটাই তো বঙ্কিমচন্দ্র। তিনি শুধু অন্যায়টা দেখিয়ে দিতেন না, তিনি শুধু ত্রুটি দেখিয়ে দিতেন না, ওই ত্রুটি সংশোধনের পথটাও বলে দিতেন। দেখো লাস্টে তাই হয়েছে। কমলাকান্ত বেড়ালকে বলছে, ঠিক আছে বেড়াল মার্জার পণ্ডিত, তুমি এক কাজ করো, কাল প্রসন্ন ছানা দিয়ে যাবে, তুমি আমি দুজনে মিলে ভাগ করে খাবো। প্রথম দিকে তো এই ভাগ করার কথা বলেনি, তখন তো বেড়ালকে লাঠি নিয়ে তাড়া করতে যাচ্ছিলেন। আর আজ তাকে বলছে তুমি এসো কালকে দুজনে মিলে ভাগ করে খাবো। তার মানে এই অসাম্য দূর করে তিনি সমাজে সমতা স্থাপন করতে চেয়েছিলেন। কথাটা বোঝার চেষ্টা করো। নেক্সট আমরা বলছি, এক্ষণে কোথায় গেল, এক্ষণে সস্থানে গমন করো, প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে, জলযোগের সময় আসিও উভয়ে ভাগ করিয়া খাইব। অদ্য আর কাহারও হাঁড়ি খাইও না, বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীর হও তবে পুনর্বার আসিও, এক সরিষা ভোর আপিং দেব। ঠিক আছে, আজ আর কারো চুরিচারা করে খেয়েও না, কালকে দুজনে মিলে আমরা ভাগ করে খাবো ছানা। তো আর যদি তবু খিদে লাগে এসো, ক্ষুধা মানে সরিষা ভোর এক সর্ষের মতো আফিং দেব। কমলাকান্ত তো নিজেকে আফিং খায়, ওকেও তিনি আফিং খাওয়াতে চাইছেন। মার্জার বলিল আফিংয়ের বিশেষ প্রয়োজন নাই। না, ওরা তো আফিং দেয়, ওরা পেটের ক্ষুধা নিবৃত্তি চায়, ওরা তো নেশার দ্রব্য চায় না। তাই মার্জার বলল আফিংয়ের বিশেষ প্রয়োজন নাই, তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধা অনুসারে বিচার করা যাইবে। কমলাকান্ত, তোমাকে আমি কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না যে আমি আজকে কারো চুরি করব না, সেটা আমার নির্ভর করছে খিদের ওপর। খিদে যদি খুব পায় তাহলে আমি চুরি করবই। আর তুমি আফিং খাওয়ার কথা বলছো, ওসব তোমাদের শখ হতে পারে, তোমরা বড়লোক মানুষ, তোমাদের আফিং টাফিং খেতে ইচ্ছে করতে পারে। আমার তো আফিং দিয়ে পেট ভরবে না, আমার খিদে মেটানোর দরকার। তো খিদে যদি পায় তাহলে তোমার ওই যে এই চুরি করা বন্ধ করা আমি পারবো না, তাহলে আমি চুরি করব। তুমি আসতে বলছো, কাল আসবো, ছানা খাবো দুজনে মিলে সমান করে, ঠিক আছে, কিন্তু আজকে চুরি করতে মানা করছো। চেষ্টা করব তোমার কথা রাখতে, কিন্তু যদি আমার খিদে বেশি পায় তাহলে তো তোমার কথা আমি বিবেচনা করতে পারবো না। আর তুমি যে আফিং খাওয়ার কথা বলছো, ওসব তোমাদের বড় লোকদের সাজে, নেশা টেশা করা, ওটা তো আমার তো নেশার জন্যে নয়, আমার খুন নিবৃত্তির প্রয়োজন। খিদে পেলে আমি চুরি করবই। মার্জার বিদায় হইল। এইসব বলে বিড়াল সেখান থেকে চলে গেল। একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। আফিংখোর কমলাকান্ত ভাবল যে একটা ওই বিপথগামী বিড়ালকে বোধহয় তিনি সুপথে আনতে পেরেছেন, চৌর্যবৃত্তির পথ থেকে সরাতে পেরেছেন, চুরি করার থেকে তাকে সরাতে পেরেছেন। এরকম একটা আনন্দ ভাব করে আনন্দ পেতে লাগলো কমলাকান্ত। দেখো, এই যে বিড়াল প্রবন্ধটা আমরা পড়লাম, এই বিড়াল প্রবন্ধের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি আমাদের সমাজে যে অসাম্য আছে ধনী আর দরিদ্রের মধ্যে, সেটাকে বঙ্কিমচন্দ্র ফুটিয়ে তুলেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে যেসব মানুষেরা খেতে পায় না, যেসব মানুষেরা দরিদ্র, এই সব মানুষদের যখন পেটে টান ধরে তখনই তারা চুরি করে। তারা স্বভাবে চোর নয়, তারা অভাবে চোর। তাদের খিদের অন্য পায় না বলেই তারা চুরি করতে বাধ্য হয়। কেউ জন্মগ্রহণ করে না চোর হিসেবে, এই খাদ্য না পেলে তখন বাধ্য হয়ে তারা চুরি করে খাদ্য অর্জন করে, এই জন্যই চোর হয়। আর এই চোর হওয়ার পথে ওই দরিদ্ররা কিন্তু দায়ী নয়, দায়ী হচ্ছে ধনীরা। ধনীরা যদি তাদের ওই পর্যাপ্ত সম্পদের কিছু অংশ দরিদ্রদের দিত, তাহলে দরিদ্ররা কিন্তু চোর হতো না। সুতরাং দরিদ্রদের যদি শাস্তি দিতে হয়, মানে চোরদের যদি শাস্তি দিতে হয়, তার চেয়ে বেশি শাস্তি দিতে হবে ওই বিত্তশালী ধনী ব্যক্তিদের, কারণ ওদের জন্যেই সৃষ্টি হয়েছে চোরেদের, ওরাই চোর হতে বাধ্য করেছে। দেখো, এই সব কথাগুলোই কিন্তু এখানে বলা হয়েছে।
এটা বলে লাস্টে তিনি দেখালেন যে সমাজটা কেমন হওয়া উচিত। ওই যে বিড়ালকে বললেন কমলাকান্ত, কাল এসে দুজনে সমান ভাগ করে খাবো, অর্থাৎ এর মধ্যে দিয়ে বোঝাতে চাইলেন এমন একটা সমাজ আসুক যেখানে ধনী দরিদ্রের ব্যবধান দূর হয়ে যাবে, সমবন্টন হবে, সবাই সমানভাবে বাঁচতে পারবে, সেরকমই একটা সমাজ ব্যবস্থা তিনি চেয়েছিলেন। দেখো এর আমাদের এই ভিডিওর সাইজটা তো অনেক বড় হয়ে গেল, কারণ সমস্ত ব্যাখ্যা করেছি আমরা এখানে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি পরের যে ভিডিও তার কিন্তু সব এমসিকিউগুলো দেব, তোমরা ফলো করতে থাকো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি তোমরা বুঝতে পারো তাহলে এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, এবং তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদের আরও বেশি করে কাজে লাগতে পারি। সো দ্যাটস অল। সো হ্যাভ এ গুড ডে।